শুরু করলাম। আমরা টিস্যুতন্ত্র পড়াচ্ছিলাম। একদম আমার কাছে টিস্যুতন্ত্র অধ্যায়টাকে একটা মানে এটাকে যদি আখ্যায়িত করতে চাও তাহলে আমি বলবো এটা কিউট একটা অধ্যায়, একদম গোছানো একটা অধ্যায়, একদম গোছানো। জাস্ট দুইটা টপিক আছে, ওই দুইটাই সিকিউতে আসে আর কিছু এমসিকিউ আছে। একদম এর থেকে সুন্দর অধ্যায় আর হয় না কোনোভাবেই। তা আমরা আজকের ক্লাসটা খুবই বেশি ইম্পর্টেন্ট এবং খুবই বেশি বোঝার জিনিস আজকের ক্লাসে একটু মনোযোগ দিব আমরা। হ্যাঁ, আসো। তো আমরা তোমাদের দুইটা ক্লাস নিলাম এবং তারপর থেকে শুরু করতেছি যেখান থেকে আমরা শেষ করলাম, এবং আজকে একটু দ্রুতই পড়াবো। আচ্ছা, আমরা এই অধ্যায়ে প্রথমে পড়ালাম হলো ভাজক টিস্যু কাকে বলে, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কি, উদাহরণ কি, এগুলো পড়ালাম। এরপরে ক্লাসে আমরা পড়ালাম হলো স্থায়ী টিস্যু কাকে বলে, এর উদাহরণ কি, এর বৈশিষ্ট্য কি। এরপরে আমরা বলছিলাম উদ্ভিদের দেহে যে টিস্যুগুলো আছে এই টিস্যুগুলো তিনটা সিস্টেমে বিভক্ত। একটা হলো এপিডার্মাল টিস্যুতন্ত্র, একটা হলো গ্রাউন্ড টিস্যুতন্ত্র, একটা হলো ভাস্কুলার টিস্যুতন্ত্র। ওকে, যে টিস্যুগুলা আবরণ তৈরি করে তাদেরকে বলা হবে এপিডার্মাল টিস্যু, আর যে টিস্যুগুলো পরিবহন তন্ত্র অর্থাৎ পরিবহন টিস্যু তৈরি করে তাদেরকে বলা হবে ভাস্কুলার টিস্যু। এই দুইটা ব্যতীত বাকি সকল টিস্যুকে বলা হবে গ্রাউন্ড টিস্যু। ওকে, তা আমরা গতকালকে আবরণী টিস্যু বা এপিডার্মাল টিস্যু পড়াচ্ছিলাম। সেখানে এপিডার্মাল টিস্যু কয় রকমের আছে, এপিডার্মাল টিস্যুর ভিতরে টিস্যুগুলো কিভাবে বিন্যস্ত থাকে, কার ক্ষেত্রে কিভাবে থাকে, এগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা বলছিলাম এপিডার্মাল টিস্যু তন্ত্রের মধ্যে আবার তিনটা ঘটনা আছে। একটা হলো এপিডার্মিস আছে বা লেয়ার, যেটা হলো ত্বক, একটা হলো ত্বকের উপবৃদ্ধি, আর একটা হলো ত্বকের মধ্যে থাকে কিছু রন্ধ্র। ঠিক আছে, আমরা ত্বকের উপবৃদ্ধি পর্যন্ত পড়ালাম। ত্বকের উপবৃদ্ধির মধ্যে কি কি ছিল? ছিল তোমার হলো তোমার রোম ছিল, স্কেল ছিল, কোলেটাস ছিল, তারপরে পানিথুলি ছিল, কাটা ছিল। এগুলো হলো ত্বকের উপবৃদ্ধি বা ত্বকের ডেরিভেটিভস, ত্বকের এক্সট্রা অংশ। এরপর আমাদের শুধু বাকি আছে ত্বকের মধ্যে থাকা রন্ধ্র। ওকে, তো আজকের ক্লাসে আমরা পড়াবো এপিডার্মাল টিস্যুতন্ত্রের আন্ডারে আছে রন্ধ্র। যেমন আমাদের ত্বকের মধ্যে কিছু রন্ধ্র আছে, যেমন কি রন্ধ্র আছে? গর্মগ্রন্থি আছে, ঠিক আছে, সুইট গ্ল্যান্ড আছে যেগুলো, বা সিবেসিয়াস গ্ল্যান্ড, তৈল গ্রন্থি আছে কিছু। হ্যাঁ, এগুলো নিঃসরণ হয়। তো আসো আমরা শুরু করি। প্রথমেই হলো রন্ধ্র হলো উদ্ভিদের দেহে তোমার হলো দুইটা, একটা হলো পত্ররন্ধ্র, একটা হলো পানিরন্ধ্র। কয়টা রন্ধ্র উদ্ভিদের দেহে? দুইটা। একটা হলো পত্ররন্ধ্র যেটাকে স্টোমাটা বলা হয়, আর একটা হলো পানিরন্ধ্র যেটার নাম হলো হাইডাথোট। তো আমরা প্রথমেই পত্ররন্ধ্র নিয়ে আলোচনা করি। মাঝে মধ্যে সিকিউতে পত্ররন্ধ্রের গঠন চলে আসে এবং 18 সালে ভোট পরীক্ষাতে আসছিল পত্ররন্ধ্রের গঠন ব্যাখ্যা করো। তো আমরা আসি পত্ররন্ধ্র কি জিনিস। পত্ররন্ধ্র একদম দেখো, এই হলো মাঝখানে একটা রন্ধ্র আছে, রক্ষী কোষ, এই পাশে যে কোষটা থাকে এটার নাম হলো রক্ষী কোষ। সাপোজ তোমাদেরকে যদি আমি এইভাবে দেখাই, ঠিক আছে, এই হলো তোমার হলো পত্ররন্ধ্র। ঠিক আছে, এর পাশে মনে করো তোমার এখানে একটা কোষ দিলাম, এখানে একটা কোষ দিলাম, এই দুইটা কোষকে বলা হবে রক্ষী কোষ। ঠিক আছে, এটাকে বলা হবে কি? রক্ষী কোষ। এটাকে বলা হবে রক্ষী কোষ। এর রক্ষী কোষের বাহিরে আমি সাপোজ আরো কিছু কোষ দিলাম। তোমাদেরকে যদি বলি, এখানে মনে করো আমি আরো কিছু কোষ দিলাম, হাবিজাবি কোষ দিয়ে পরে রাখি, এগুলো এগুলো দিয়ে রাখি। এগুলো সব হলো সহকারী কোষ, এগুলো সব কি? তাহলে রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত যে ছিদ্রের মাধ্যমে, রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত যে রন্ধ্রের মাধ্যমে প্রস্বেদন প্রক্রিয়ায় পানি নির্গমন হয়, ওই রন্ধ্রটিকেই বলা হবে পত্ররন্ধ্র। কথা শেষ। বুঝতে পারছো? পত্ররন্ধ্র কাকে বলে? রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত যে রন্ধ্রের মাধ্যমে প্রস্বেদন প্রক্রিয়ায় পানি নিঃসরণ হয় তাকেই বলা হবে কি? পত্ররন্ধ্র। আচ্ছা, এখন আসি আমরা পত্ররন্ধ্রের স্ট্রাকচার, এটার মধ্যে কি কি থাকে আর কি কি আছে আমরা এই চিত্র থেকে বলি। তাহলে কি বলো, প্রস্বেদন কি জিনিস? ও আচ্ছা, আমরা আরো একটু পড়াচ্ছি একটু পরে। এখানে দুইটা রক্ষী কোষ আছে, রক্ষী কোষের মধ্যে কি কি আছে? তিনটা জিনিস আছে। এক নাম্বার, বড় নিউক্লিয়াস আছে, বহু ক্লোরোপ্লাস্ট এবং ঘন সাইটোপ্লাজম। তিনটা কথা। রক্ষী কোষের কয়টা জিনিস? তিনটা কথা মাথায় রাখবা, বহু ক্লোরোপ্লাস্ট, ঘন সাইটোপ্লাজম, বড় নিউক্লিয়াস। ওকে, তাহলে ঘটনা শেষ। আর বাইরের দিকে যা থাকে তার নাম কি? সহকারী কোষ। বুঝতে পারছি? তাহলে পত্ররন্ধ্রের গঠন কি বুঝতে পারছো? একটা রন্ধ্র থাকবে, রন্ধ্রের দুই পাশে কে থাকবে? পত্ররন্ধ্র। এই রন্ধ্রটাকে নিয়ন্ত্রণ করে মূলত এই রক্ষী কোষ। এই রন্ধ্রটা খুলবে কখন, বন্ধ হবে কখন, সম্পূর্ণ ব্যাপারটা ডিপেন্ড করে কার উপরে? রক্ষী কোষের উপরে। আবার রক্ষী কোষ খুলবে বা বন্ধ হবে কিসের উপরে, সেটা আলাদা মেকানিজম আছে, সেটা তোমরা 9 নাম্বার অধ্যায়ে পড়াবো। ওটা সিকিউতে আসে। পত্ররন্ধ্র খোলার আধুনিক মতবাদ ব্যাখ্যা করো, মানে এই রন্ধ্রটা কখন খুলবে কখন বন্ধ হবে এটার জন্য আলাদা কি আছে? মেকানিজম। আর এই যে রন্ধ্রটা, এই রন্ধ্র শুধু স্বাভাবিক রন্ধ্র না, এর রন্ধ্রটা একটা অঙ্গাণুর মতন কাজ করে। এই রন্ধ্রটার সাথে তিনটা মেকানিজম জড়িত।
প্রস্বাদন প্রক্রিয়া এই দিক দিয়ে পানি নির্গমন হয়, শালাক সংশ্লেষণ প্রক্রিয়া এই দিক দিয়ে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে, আবার শ্বসন প্রক্রিয়া এই দিক দিয়ে অক্সিজেন প্রবেশ করে। তাহলে 3টা প্রক্রিয়া এই রন্ধ্রের সাথে জড়িত। এই রন্ধ্রটা একটা আলটিমেটলি অঙ্গাণুর মতন কাজ করতেছে। ওকে, আমরা তাইলে বললাম পত্ররন্ধ্রটা থাকে কোথায়? তাহলে পত্ররন্ধ্র নাম শুনে বুঝতেছি এটা পাতার মধ্যে থাকতেছে, পাতার উপরিতক বা পাতার নিম্ন ত্বকের মধ্যে এই রন্ধ্রটা থাকবে। সাধারণত খালি চোখে দেখা যাবে না, মাইক্রোস্কোপে দেখা যাবে। হ্যাঁ, আচ্ছা গেল। তাইলে পত্ররন্ধ্র কাকে বলে বোঝানো শেষ। আচ্ছা, পত্ররন্ধ্রের পাশে যে কোষগুলো তাদেরকে কি বলছি আমরা? সহকারী কোষ বলছি। তাহলে কয়টা জিনিস আমি আবার পরে পেতে চলে যাচ্ছি, রক্ষী কোষ, রন্ধ্র, আর বাইরে যে কোষগুলো তার নাম কি? সহকারী কোষ বা সাবসিডারি কোষ। সহকারী কোষ বা সাবসিডারি কোষ। ওকে, এখন আসি আমরা বলছে কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে এই যে স্টোমাটা বা পত্ররন্ধ্রের নিচে একটা বড় বায়ু কুঠুরি থাকে। কি থাকে? বায়ু কুঠুরি বা বাতাস জমা রাখার জন্য, বায়ু জমা রাখার জন্য বায়ু কুঠুরি থাকে। এই বায়ু কুঠুরিকে সাবস্টোমাটাল বায়ু কুঠুরি বা শ্বাস কুঠুরি বলা হয়। ঠিক আছে, বিশেষ করে ম্যানগ্রোভ বনাঞ্চলের যে উদ্ভিদগুলো থাকে না, ওই উদ্ভিদগুলোর মধ্যে এই শ্বাস কুঠুরি বা বায়ু কুঠুরি থাকে। এই কুঠুরির মধ্যে বাতাস থাকে। জলজ উদ্ভিদ যারা বা মানে ওই যে জোয়ার ভাটা হয় না, জোয়ারে অর্ধেক পানি নিচে চলে যায়, আবার জোয়ার যখন চলে যাবে, ভাটা যখন চলে আসে, তখন গাছটা আবার উপরে আসে। বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, তাহলে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধকরণ দ্বারা নিয়ন্ত্রিত হবে কি? পত্ররন্ধ্র খোলাটা নিয়ন্ত্রণ হবে কি দ্বারা বা বন্ধ? রক্ষী কোষ দ্বারা। রক্ষী কোষটা কার মতো কাজ করতেছে? দারোয়ানের মতো কাজ করতেছে। কখন খোলা থাকে? দিনের বেলায় খোলা থাকে, আর রাতের বেলায় বন্ধ থাকে। তবে ব্যতিক্রম হলো পাথরকুচি, তার পত্ররন্ধ্রগুলা দিনে বন্ধ থাকে, রাতে খোলা থাকে। পত্ররন্ধ্র কখন খোলে রে ভাই? দিনে খোলে। কেন দিনে খোলে? তার মেকানিজম তো বলছি, 9 নাম্বার অধ্যায়ে পড়াবো। তবে পাথরকুচি হলো ব্যতিক্রম, ওর হলো দিনে বন্ধ থাকে, রাতে হলো কি খোলে। আচ্ছা, তার খোলা নিয়ে আমরা বাদ দেই, আমরা সামনে আগাই। পত্ররন্ধ্রের প্রকারভেদ সিকিউতে আসার সম্ভাবনা 1 স্টার। ঠিক আছে, এত বেশি ইম্পর্টেন্ট না, তবে চলে আসতে পারে, আসছে বোর্ডে কোশ্চেন। পত্ররন্ধ্রটা কয় রকম? এটা ডিপেন্ড করে তার পাশে সহকারী কোষগুলো কিভাবে আছে সেটার উপর ভিত্তি করে। সহকারী কোষ দেখো, আমাকে একটা বলো, এটা না রন্ধ্র? রন্ধ্রের পাশে 2টা রক্ষী কোষ দেখা যাচ্ছে। তাহলে এই যে কোষটা আর এই কোষটা, এটাকে কি বলা হবে? সহকারী কোষ। সহকারী কোষ আছে 2টা, এবং সহকারী কোষটা রক্ষী কোষের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তখন তাকে বলা হবে ডায়াসাইটিক। আর যদি রক্ষী কোষের সাথে সহকারী কোষ প্যারালালি থাকে, সমান্তরালে থাকে, তখন তাকে বলা হবে প্যারাসাইটিক। এই 2টি এমসিকিউ পরীক্ষাতে আসছে এবং মেডিকেলেও আসছে। সমকোণ দেখো, মেডিকেল আসছে এবং ডেন্টালও আসছে। তাহলে ডায়াসাইটিক কখন বলবো? যদি রক্ষী কোষের সাথে সহকারী কোষ সমকোণে থাকে 90 ডিগ্রি, আর যদি সমান্তরালে থাকে প্যারাসাইটিক। প্যারালাল শব্দ থেকে আসলো, প্যারালাল। এরপরে আসো, যদি থাকে 3টা সহকারী কোষ, 3টা থাকে এবং একটা থাকে ছোট, তখন তার নাম হবে অ্যানিসোসাইটিক। নাম হবে কি? যদি 4টা থাকে তখন তার নাম হবে টেট্রাসাইটিক। সহকারী কোষ 4টা আছে, নাম কি? 3টা আছে, নাম কি? অনেকগুলো আছে, তখন তার নাম হয়ে গেল অ্যাক্টিনোসাইটিক। নাম কি হয়ে গেল? অ্যাক্টিনোসাইটিক। এখন আরেকটা আছে, নাম হলো অ্যানামোসাইটিক। অ্যানামোসাইটিক। অ্যানামোসাইটিক মানে কি জিনিস? অ্যানামোসাইটিক মানে হলো রক্ষী কোষটাকে বা পত্ররন্ধ্রটাকে ঘিরে যে কোষগুলো থাকে না, সহকারী কোষ, এই সহকারী কোষগুলোকে তুমি ত্বকীয় কোষ বা এপিডার্মাল কোষ থেকে আলাদাভাবে করতে পারবে না। মানে তুমি এমন একটা, মনে করো টি শার্ট পরছো, এটা তোমার স্কিনের সাথে এমনভাবে মিশে আছে, মানে এটা কি তুমি কি আসলে কোনো জামা কাপড় পরছো কিনা বোঝা যাচ্ছে না। কথা কি বুঝতে পারছো? মানে স্কিন কালারের স্কিন, ওই আমি ওই দিন উদাহরণ দিলাম, কোথায় তোমাদের এই বেশি দিলাম না, যে এরকম নায়িকা পড়ছে, সবাই ভাবতেছে যে কি কোনো জামা কাপড় পরে নাই, পরে দেয়া বলতেছে না আমি আসলে তো পড়ছি জামা কাপড়, আসলে এটা কি স্কিন কালার হয়ে গেছে। এখন তুমি যদি কোনো কারণে ওই যে তার সহকারী কোষ, ওটাতে আসলে সহকারী কোষ তুমি বুঝতেছো না, আছে সহকারী কোষ, কিন্তু সহকারী কোষ আর ত্বকীয় কোষ কি হয়ে গেছে? মিশে আছে, যার কারণে তুমি এটাকে আইডেন্টিফাই করতে পারতেছো না, তখন তাকে বলা হবে কি? অ্যানোমোসাইটিক। এই প্রকারভেদ কি বোঝা গেছে? ডায়াসাইটিক, প্যারাসাইটিক, তারপরে কি অ্যানিসাইটিক, টেট্রাসাইটিক, অ্যাক্টিনোসাইটিক, অ্যানোসাইটিক। প্যারাসাইটিকের ক্ষেত্রে রক্ষী কোষের সাথে সহকারী কোষ কিভাবে থাকবে? ডায়াসাইটিকে থাকবে কিভাবে? শেষ। এই দুটোই আসবে এমসিকিউ, তার কোনোটা আসবে না।
ডায়াসাইটিক প্যারাসাইটিক এই দুটোই আসবে এমসিকিউতে। ওকে, আমরা আসি পত্ররন্ধ্রের কাজ। এই পত্ররন্ধ্রের কাজের মধ্যে তুমি যদি আসো, 1 নাম্বার প্রস্বাদন প্রক্রিয়া অতিরিক্ত পানি বের করে দিচ্ছে। নাম্বার 2, সালোক সংশ্লেষণ করার সময় কার্বন ডাইঅক্সাইড লাগবে না, কার্বন ডাইঅক্সাইড পাতায় ঢুকবে কোন দিক দিয়া? পত্ররন্ধ্র দিয়া। আবার শ্বসন প্রক্রিয়া অক্সিজেন লাগবে, সেটা ঢুকবে কোন দিক দিয়া? এদিক দিয়া। আবার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উৎপন্ন অক্সিজেন বের করবে কোন দিক দিয়ে? এদিক দিয়া। আবার শ্বসন প্রক্রিয়া কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, সেটাও বের করবে কোন দিক দিয়া? এদিক দিয়া। তাহলে কতগুলা কাজ করতেছে আলটিমেটলি? প্রস্বাদন, সালোক সংশ্লেষণ, শ্বসন, এই 3টা কাজের সাথে জড়িত কে? পত্ররন্ধ্র। তাহলে পত্ররন্ধ্র কিন্তু যে সেই জিনিস না, এরা কিন্তু 3টা মেকানিজম লিড দিচ্ছে। সেই পরীক্ষাতে আসবে নিচের কোন জিনিসটার সাথে জড়িত না, নতুন একটা পয়েন্ট দিয়ে দিতে পারে এখানে। তাহলে 3টা জিনিস মাথায় রাখতে হবে, 3টা প্রক্রিয়ার সাথেই সে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। তাহলে পত্ররন্ধ্র নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সিম্পল জিনিস, পত্ররন্ধ্রকে ইংলিশে বলা হবে স্টোমাটা, মাথায় রাখো। আমরা চলে আসি পানি পত্ররন্ধ্র। এটা বিশেষ ধরনের একটা রন্ধ্র, নাম কি? পানি পত্ররন্ধ্র বা পানিরন্ধ্র বা হাইড্রাথড। থাকে কার কাছে? কাদের আছে? বিশেষ করে ঘাস, কচু, টমাটোর। ঘটক দিয়ে মনে রাখবা, 100% বোর্ড পরীক্ষাতে অসংখ্যবার আসছে, বোর্ড পরীক্ষাতে অসংখ্যবার, মেডিকেলে একবার আসছে। এটা নিচের কোনটার মধ্যে হাইড্রাথড পাওয়া যায়? তাহলে হাইড্রাথড মানে কি রে? পানিরন্ধ্র। আচ্ছা, একটু আগে যে পত্ররন্ধ্রটা বলছিলাম, পত্ররন্ধ্র দিয়া পানিটা বাষ্প আকারে বের হবে, কিন্তু পানি পত্ররন্ধ্র দিয়া বা পানিরন্ধ্র দিয়া পানি আকারে বের হবে। গ্রীষ্মকালে এরকম ঘাস, কচু, টমেটো গাছের মধ্যে পাতার কিনারার মধ্যে পানির ফোঁটা দেখা যাবে। কথাকে বুঝাতে পারছি? যখন মূলের মধ্যে অতিরিক্ত পানি চলে আসবে, বায়ুতে আর্দ্রতা বেশি থাকবে, তখন পাতার কিনারার মধ্যে পানি জমে যাওয়ার এই ঘটনাটাকেই বলা হবে গাটেশন। কি বলা হয়? তাহলে কি বলি, পানি রন্ধ্র দিয়া পানি বের হওয়ার প্রক্রিয়াটাকে বলা হবে গাটেশন। এই বলো, গাটেশন কাকে বলে? পানি পত্ররন্ধ্র দিয়া, কি রন্ধ্র দিয়া? পানি পত্ররন্ধ্র দিয়া পানি বের হওয়ার যে প্রক্রিয়া, এটাকে কি বলা হয়? গাটেশন বলা হয়। কি বলা হয়? আছে, দাগানো আছে এখানে, এই যে এটাকে কি বলা হবে? গাটেশন। ক মার্কে আসবে, সবসময় আসে ক মার্কে এটা। এই গাটেশন কাকে বলে বুঝতে পারছো? মানে পানি পত্ররন্ধ্র দিয়া পানি বের হয়ে যাওয়াটাকে কি বলা হয়? কোথায় জানি পাওয়া যায়? কাদের মধ্যে পাওয়া যায়? ঘাস, কচু, টমেটো। ঘটক, ঘটক, এটা তো ভুলবা না কখনোই। ঘাস, কচু, টমেটো, ঘটক। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা আসি এটা মেকানিজমে আসি, এটার গঠনে আসি। আমরা যেমন পত্ররন্ধ্রের স্ট্রাকচার পড়লাম, এখন আমরা হাইড্রাথডের স্ট্রাকচার পড়বো। আমাদের এই যে চরকমলাপুর ব্রিজের গোড়ায় বা রথখোলা ব্রিজের গোড়ায় এখানে দেখবা ড্রেন আছে। এদিকে যে পানির যে ড্রেন আছে না, ড্রেনের পানিগুলো সব যায় নামে কোন দিক দিয়া? নদীতে যায়, নামে না? এই যে কুমার নদের মধ্যে যায় পড়বে না? তো কুমার নদ যখন একদম মনে করে শুকিয়ে যাবে, তারপরে তো ড্রেন দিয়া পানি পড়বে। কি বলো? ড্রেন দিয়া কি আমাদের বাসাবাড়ির পানি তো সারাদিনে প্রবাহিত হচ্ছে, তাইলে ওই ড্রেনের গোড়ার মধ্যে, ড্রেনের শেষ প্রান্ত যেখানে, ওইখানে সবসময় কি পানি জমে থাকবে না? কারণ কি ড্রেন দিয়ে পানি এসে পড়তেছে এখানে। আচ্ছা, এখন উদ্ভিদের দেহের মধ্যে পানি পরিবহন করে কে? জাইলেম। জাইলেমের মধ্যে কি? ট্রাকিড। আচ্ছা, তো এখন তুমি দেখো, এগুলো সব হলো ট্রাকিড। এগুলো সব কি? এদের খাড়া খাড়া, এগুলো সব হলো ট্রাকিড। এগুলো হলো কি? তো ট্রাকিডগুলো সব এই জায়গাতে এসে শেষ হলো। ট্রাকিড যদি এই জায়গায় এসে শেষ হয়, তাহলে ট্রাকিডের কাজ কি? পানি পরিবহন করা না? তো সে পানি পরিবহন করতে করতে এসে এখানে শেষ হলে সব পানি এসে এখানে জমবে কিনা? কি সিম্পল বিষয় না? একটা ড্রেনের যেখানে একটা নলের মাথা, সেখানে এসে তো পানি জমবে। তাইলে এইখানে দেখা যাচ্ছে ট্রাকিডগুলো সব এসে জমতেছে, ট্রাকিডের সব পানি এসে এখানে জমবে। এখানে যে কোষগুলো আছে তার নাম হলো এপিথেম। এই কোষগুলোর নাম কি? এ সব কোষ দিয়া পানিগুলা চুইয়ে চুইয়ে এসে এখানে একটা গহ্বর আছে, তার নাম হলো পানি গহ্বর। পানি গহ্বর এসে জমা হবে। তার মানে সব সময় ট্রাকিড এসে, ট্রাকিড যেহেতু আছে এখানে, সব সময় পানি এসে এসে জমা হবে এখানে। আর পানি গহ্বরের পরে এখানে যে রন্ধ্র আছে সেটার নাম হলো তোমার হলো পানিপত্র রন্ধ্র। শুধু পত্ররন্ধ্র লিখলেও এটার নাম হলো পানি পত্ররন্ধ্র। তবে এখানে কোনো রক্ষী কোষ সাধারণত এখানে যদিও দিছে, কিন্তু এই যে হাইড্রাথড দিয়ে পানি বের হবে, এটার সাথে রক্ষী কোষের কোনো সম্পর্ক নেই। এটার সাথে কোনো কার সম্পর্ক নেই। পত্ররন্ধ্র এবং পানি পত্ররন্ধ্রের মধ্যে পার্থক্য হলো কয়েকটা। পানি পত্ররন্ধ্র দিয়ে পানি বের হবে, আর পত্ররন্ধ্র দিয়ে বাষ্প আকারে পানি বের হবে। পানি পত্ররন্ধ্র রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত না, আর শুধু পত্ররন্ধ্র রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত। পত্ররন্ধ্র দিনে খোলা রাতে বন্ধ থাকে, কিন্তু পানি পত্ররন্ধ্রটা
বিশেষ করে রাতে বেশি খোলা থাকে, সকালে এসে দেখবে যে পানি জমে আছে। ঠিক আছে, আমি কথাটা বুঝতে পারছি? ব্যাপারটা বুঝতে পারছো? পানিপথ রন্ধ্র সিম্পল বিষয়। তাহলে কি হলো, তার স্ট্রাকচারে আসো। প্রথমে থাকবে কি ট্রাকিড, ট্রাকিডের শেষ প্রান্তে থাকবে কি এপিথেম কোষ, এপিথেম কোষের শেষ থাকবে কি পানি গহ্বর, পাশে থাকবে রন্ধ্র। তাহলে দেখো যে কথাগুলো বললাম, ঘাস, কচু, টমেটো ইত্যাদি গাছের পাতার কিনারার দিকে থাকবে কি এগুলো থাকবে। মাটিতে প্রচুর পানি এবং অতিরিক্ত আর্দ্র থাকলে তখন হবে, বলছি আমি। ওকে, তাহলে বলছে কি দেখো, এটি শীর্ষে রক্ষী কোষ আবদ্ধ একটি রন্ধ্র থাকে, রন্ধ্র নিচে গহ্বর থাকে, গহ্বরের নিচে অনেকগুলা কোষ থাকে, এগুলোকে বলা হবে এপিথেম। আর সেখানে এসে জমা হয় ট্রাকিডের শেষ প্রান্ত, আর ট্রাকিডের শেষ প্রান্তের মধ্যে আসে কি জমা হয়, পানি জমা হবে। সিম্পল বিষয় ভাই, তিনটা কথা, ভুল হবে কখনো রে ভাই। ট্রাকিড এসে শেষ হলো, এপিথেম কোষ, পানিরন্ধ্র, শেষ। ট্রাকিডের মধ্যে দিয়ে পানি আসবে, এটা তো স্বাভাবিক, কারণ ট্রাকিডের কাজ কি, মূল দিয়ে পানি শোষণ করা, তো পানি শোষণ করে সে তো এখানে পানি জমাবে, এটাই তো স্বাভাবিক, সিম্পল বিষয়। ঠিক আছে, গেল। তাহলে পত্ররন্ধ্রের সাথে পানি পত্ররন্ধ্রের মধ্যে পার্থক্য কি? পত্ররন্ধ্র থাকে ঊর্ধ্ব নিম্ন ত্বকে, আর পানি পত্ররন্ধ্র থাকবে কোথায়? পানি নির্গমনের সময় এটা দিনের আলোতে বেশি হয়, এখানে বাষ্পাকারে বের হয়। আর পানি পত্ররন্ধ্রে আমরা জানি, তোমাদেরকে যদি বলা হয় উদ্ভিদ খনিজ লবণ শোষণ করে কেমনে, মূল রুম দিয়ে যখন পানি শোষণ হয়, তোমাদের মনে আছে না প্রশোধনের গুরুত্ব কি? প্রশোধন প্রক্রিয়া যে পানি বের হয়ে যাচ্ছে, প্রশোধনের গুরুত্ব কি? প্রশোধনের গুরুত্ব ছিল যে প্রশোধন প্রক্রিয়া যদি হয়, উপর দিয়ে পানি বের হওয়া মানে তো নিচ দিয়ে কি হবে, পানি ঢুকতেছে। উপরে যদি টান না থাকে পানি কি টানবে? আর পানি যদি টানে, পানির সাথে কি আসবে, খনিজ লবণ আসবে। সো পত্ররন্ধ্রের সাথে খনিজ লবণ বের হবে না পত্ররন্ধ্র দিয়া, কিন্তু পানি পত্ররন্ধ্র দিয়ে যেহেতু পানি বের হয়, পানির সাথে খনিজ লবণও বের হয়ে যাবে। এপিথেলিয়াম বা এপিথেম, পত্ররন্ধ্রের মধ্যে কি এপিথেম ছিল? নাই, কিন্তু আমরা পানি পত্ররন্ধ্রের মধ্যে দেখছি। এরা রক্ষী কোষ দ্বারা, এরা রক্ষী কোষ দ্বারা, বুঝতে পারছি? ওকে, আমরা টিস্যুতন্ত্রের তিনটা অংশ বলছি, এপিথেলিয়াম টিস্যুতন্ত্র বা এপিডার্মাল টিস্যুতন্ত্র, নাম্বার 2 ভাস্কুলার টিস্যু, নাম্বার 3 গ্রাউন্ড টিস্যু। আমরা গ্রাউন্ড টিস্যু আজকে পড়াবো না, আমরা পড়াবো ভাস্কুলার টিস্যু। কোন টিস্যু পড়াবো? গ্রাউন্ড টিস্যু আগামীকালকে পড়াবো। শুরু করি। ভাস্কুলার টিস্যু, কোথায় আসো? ভাস্কুলার টিস্যু। ভাস্কুলার টিস্যু একদম মাথা ঠান্ডা করো, এবং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কতটুকু? কি? ইনফিনিটি, ঠিকই বলছো। পরীক্ষার জন্য ইনফিনিটি, মরে যাবা, কিন্তু এইখান থেকে কোশ্চেন আসা মিস হবে না, এত বেশি আসবে জীবনে যেখানে পরীক্ষা দিতে যাবা, এক পিস এমসিকিউ আসবে এখান থেকে। আর সিকিউতেও এখান থেকে এটাই কোশ্চেন আসবে, ভাস্কুলার টিস্যুতে এটাই আসবে সিকিউতে। আসো আমরা সিকিউতে যাবো, তার আগে আমরা একটু সুন্দর করে পড়াই আসি, একদম সিম্পলি পড়াবো, সবাই মনোযোগ দাও। ভাস্কুলার টিস্যুতন্ত্র, যে টিস্যুতন্ত্র উদ্ভিদের পরিবহন টিস্যু তৈরি করে, তাদেরকে বলা হবে ভাস্কুলার টিস্যু। পরিবহন টিস্যু বলতে আমরা বুঝবো এখানে দুইটা জিনিস, জাইলেম এবং ফ্লোয়েম। ভাস্কুলার টিস্যুতন্ত্রের আরেক নাম হলো ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র। আরেক নাম কি? ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র। ওকে, বলছে এই যে জাইলেম, এই জাইলেমগুলা, এই মনে করো জাইলেম, তার পাশে এই যে ফ্লোয়েমগুলা থাকে, অথবা জাইলেমের সাথে তোমার মনে করো এটার নাম হলো ক্যাম্বিয়াম। বলছে জাইলেম এবং ফ্লোয়েম পাশাপাশি থাকতে পারে, অথবা জাইলেম এবং ফ্লোয়েমকে পৃথক করে রাখে আলাদা একটা কোষ আছে, তার নাম হলো ক্যাম্বিয়াম কোষ। ক্যাম্বিয়াম থাকতে পারে। পরীক্ষাতে আসে ক্যাম্বিয়াম কি জিনিস, জাইলেম এবং ফ্লোয়েমকে পৃথক করে রাখে যে কোষ, তার নামই হলো কি ক্যাম্বিয়াম কোষ। বলছে হয় জাইলেম ফ্লোয়েম একসাথে থাকতে পারে, অথবা জাইলেম এবং ফ্লোয়েমকে ক্যাম্বিয়াম দ্বারা পৃথক অবস্থায় পাওয়া যায়, এক এক জায়গায় এক একভাবে পাওয়া যায়। ওকে, ভালো কথা, পাওয়া যাক, তার নিয়ে আমার যায় আসে না। ওকে, আমাদের যেটা যায় আসে সেটা হলো ভয়ানক এই দুইটা লাইন। উদ্ভিদের মূলে, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে ভাস্কুলার ভান্ডেলগুলো সাধারণত বৃত্তাকারভাবে সাজানো থাকে, তবে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এরা বিক্ষিপ্তভাবে থাকে। কথাটা একবার তোমরা নিজেরাই পড়ো। উদ্ভিদের মূলে এবং দ্বিবীজপত্রীর কাণ্ডে কেমনে থাকে? এই কথাটা আজকে মিনিমাম 100 বার বলবো বাসে যে, এটাই মেন, এইটা হলো আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। তুমি যদি নাও জানো
এই কথা জীবনে বলতে পারবে না ভাই, এই কথার গুরুত্বটা কত বেশি। আমরা আবারও বলি, 4টা জিনিস আমাদের লাগবে, গতকালকেও বলছি, কালকেও বলবো, সারাদিন এটাই বলবো, 4টা জিনিস লাগবে। কি জানো? একবীজপত্রীর কাণ্ড, একবীজপত্রীর মূল, দ্বিবীজপত্রীর কাণ্ড। আমরা গোছাই আনতেছি, আমরা এখন বেসিক ক্লিয়ার করে আনতেছি, আগামীকালকে আমরা এক্সপোজ করবো 4টা জিনিস, তোমরা এবার দেখবে বুঝে যাবা। আমরা এখন আছি কি ফাউন্ডেশন লেভেলে আছি, তোমরা দেখবে যে বিল্ডিং এর ফাউন্ডেশন যখন করে 2 মাস ধরে শুধু রেডি করতেছে, হুট করে যখন এটা রেডি দেখবে যে 10 তলা হয়ে গেছে বিল্ডিং। আমাদের আজকের ক্লাস পর্যন্ত, কালকে ক্লাস ফাউন্ডেশন, এরপরে দেখবা বাকি 4 পেজ আমরা পড়াবোই না, বলবো যে পড়াই দরকার নেই, পড়াবো না। তার কারণ কি? হয়ে গেছে, এখন আমরা শুধু টোকা দিব, তখন হয়ে যাবে। যেমন এখনো তো বুঝা গেছে উদ্ভিদের মূল এবং কাণ্ডের মধ্যে দেখো, মূলের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডলগুলো কেমনে থাকে? আচ্ছা, কোন মূল? একবীজপত্রী না দ্বিবীজপত্রী? না রে, উদ্ভিদের কথা বলছে, একবীজপত্রী দ্বিবীজপত্রী দুইটাই। একবীজপত্রী দ্বিবীজপত্রী ডাজন্ট ম্যাটার, মূল মানেই ওরিও বা মূল মানেই বৃত্তাকার। মূলের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডল কেমনে থাকবে আমার আবার বলো। কাণ্ডের ক্ষেত্রে কেমন থাকবে? একবীজপত্রীর কাণ্ডে বিক্ষিপ্ত। কথা ক্লিয়ার? মূলের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডল কেমনে থাকবে? সেটা একবীজপত্রী হোক। কাণ্ডের ক্ষেত্রে কেমন থাকবে? ওকে, আমরা আবার একটা চিত্রতে আসি। চিত্রতে তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম, সাপোজ এখানে মনে করো এই যে এখানে যে এটা কি কালার, এটা এটা কি কালার, এটা এই কালারের নাম কি জানি না আমি, এই পেস্ট কালার যেটা, এই কালার দিয়ে যেগুলো দেওয়া আছে এগুলোর নাম হচ্ছে জাইলেম, এগুলোর নাম কি? আর পাশে এগুলোর নাম হচ্ছে ফ্লোয়েম। তাহলে একটা জাইলেম, একটা ফ্লোয়েম, একটা জাইলেম, একটা ফ্লোয়েম, এই যে সাজানো আছে এটাকে বলা হবে বৃত্তাকারে সাজানো বা ওরিও। এটা দেখার সাথে সাথে তোমার কাছে কি মনে হবে, এটা কি কাণ্ড না মূলের চিত্র? মূলের চিত্র। তুমি কেমনে বুঝছো এটা মূলের চিত্র? বৃত্তাকার আছে। আমি যদি তোমাকে কোশ্চেন করি, ভাই বলো তো এটা কি একবীজপত্রী না দ্বিবীজপত্রী? না, এটা এখন তুমি ধরতে পারবা না, কেন পড়াইনি তো আমি তো মূল বলছি। সেটা আমরা একটু পরে যাব, একটু পরে আমরা সামনে আবার আগাবো। জাইলেম এবং ফ্লোয়েমের সংখ্যা যদি 6-এর অধিক থাকে তখন সেটা হবে একবীজপত্রী, আর যদি 6-এর কম থাকে, 1টা 2টা 3টা 4টা, এটা দ্বিবীজপত্রী। এটা কি? আস্তে আস্তে যাচ্ছি, কিন্তু এদিকে তাকাও তো তুমি, এখানে আমি দিলাম এগুলা, এটা মনে করো তোমার হলো জাইলেম, এটা মনে করে কি জাইলেম, এটা মনে করো জাইলেম, ঠিক আছে। এখানে তোমার এই সবুজগুলা তোমার মনে করো কি, সবুজগুলা মনে করো ছড়াই আছে, জায়গায় জায়গায় ছড়াই আছে, এটা হচ্ছে বিক্ষিপ্তভাবে আছে। কিভাবে আছে? বিক্ষিপ্তভাবে থাকা মানে আমরা বুঝবো এটা একবীজপত্রী, কি একবীজপত্রীর কাণ্ড, ঠিক আছে। আমি চিত্রটা একটু দেখাই, বাস্তব চিত্র দেখাই, এদিকে আসো। পড়া আমরা খুব মজার পড়া আজকে, দেখো এর আমাদের জাইলেম, ফ্লোয়েম এখানে আছে একটু, এখানে একটু আছে, এখানে একটু আছে, র্যান্ডমলি ছড়ানো। কিন্তু তুমি একটু উপরে চিত্রতে আসো, এই চিত্রটা দিকে, এই চিত্র সব আমরা আগামীকালকে পড়াবো। এই দেখো গোল 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 করে এগুলা দেখা যাচ্ছে, আর এখানে কি দেখা যাচ্ছে? এই যে মোচাকের মতন দেখা যাচ্ছে না, এগুলো হলো ফ্লোয়েম, এগুলা কি? আর এই মাঝখানে গোলগুলা কি? গোলগুলা কি? তো কিভাবে আছে? বৃত্তাকার। আচ্ছা, আমরা এগুলা জাস্ট জানলাম। তাহলে আবার একটু বলো, উদ্ভিদের মূল ভাস্কুলার বান্ডল কেমনে থাকে? আর কাণ্ডের ক্ষেত্রে? খুব সুন্দর, তার মানে তোমাদের মুখস্থ হয়ে গেছে। ওকে, ঠিক আছে, ওকে, আমি অনেক আসো। তাহলে আমরা চলে আসি, বুঝতে পারছো? একটু একটু বেসিক বুঝতে পারছো? তাহলে আসো আমরা এখন একটু ভিতরে ঢুকি। জাইলেম আমরা প্রথমে এখন পড়াবো কি? জাইলেম। জাইলেমের মধ্যে তুমি যদি আসো, জাইলেম 4টা জিনিস দ্বারা তৈরি, ট্রাকিড, ভেসেল, ভেসেলটা মানে ট্রাকিয়া সদৃশ আর কি, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইম, এই হলো মোট 4টা জিনিস দ্বারা আমাদের জাইলেমটা তৈরি। এর মধ্যে মাত্র জাইলেম প্যারেনকাইমা ও ব্যতীত বাকি সবাই মৃত। মনে আছে কিনা? সজীব ভাস্কুলার টিস্যু, সরি জটিল স্থায়ী টিস্যুর উদাহরণ কি ছিল? জাইলেম ফ্লোয়েম ছিল না? ছিল না? জটিল নাকি যৌগিক? যৌগিক, যৌগিক, যৌগিক। স্থায়ী টিস্যুর উদাহরণ পড়ছো না? সরল স্থায়ী টিস্যু, যৌগিক, আর একটা হলো কি ক্ষরণকারী, তো যৌগিক ছিল এটা। আচ্ছা আমারে বলো, যৌগিক না জটিল? জটিল। আচ্ছা ঠিক আছে,
ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, এই চারটার ভিতরে একমাত্র জীবিত সদস্য কি, আর বাকিরা মৃত। ফানবার্গী উদ্ভিদ, নগ্নভোজী উদ্ভিদে জাইলেম টিস্যুতে ভেসেল থাকে না, ব্যতিক্রম নিটাম। এই কথাটা কি চিনা চেনা লাগে না? ইয়া লাগতেছে এই সাজেদুল, কথাটা কি চিনা চেনা লাগতেছে না? নগ্নবীজী উদ্ভিদ, ফানবার্গী উদ্ভিদ, ওদের কি নাই? নগ্নবীজী উদ্ভিদের মধ্যে কি নাই? ভেসেল নাই। ব্যতিক্রম কেটা? নিটাম। ওই হালায় নগ্নবীজী, তারপরে তার মধ্যে কি আছে? ভেসেল আছে। কথাটা বুঝো নাই। নগ্নবীজী উদ্ভিদটা আবৃতবীজী উদ্ভিদের কি নিম্ন না উঁচু? নিম্ন না? ওই ওদের একটু মিসিং আছে। ওদের জাইলেমের মধ্যে চারটা জিনিসের মধ্যে একটা কম আছে। কোনটা কম আছে? কথা সুন্দর। নগ্নবীজী উদ্ভিদের জাইলেমের কোনটা মিসিং? কিন্তু ব্যতিক্রম কে? এর নগ্নবীজী উদ্ভিদ, তারপরে তার মধ্যে কি আছে? কথা ক্লিয়ার? একই রকম ফানবার্গী উদ্ভিদ, ওই যে ট্যারিস বায়োপ্রাইডা টেরিডোফাইটা পড়ছো না তোমরা? টেরিডোফাইটার মধ্যেও কি নাই? ভেসেল নাই। কথা কি তোমরা পিছনে তোমরা বুঝতে পারছো? আমরা পড়াচ্ছি 8 নম্বর অধ্যায়। 7 নম্বর অধ্যায় ছিল নগ্নবীজী আবৃতবীজী, 6 নম্বর অধ্যায় ছিল মজবর্গীয় ফানবার্গী উদ্ভিদ। মজবর্গী উদ্ভিদের তো পরিবহন টিস্যু নাই। ফানবার্গী উদ্ভিদের মধ্যে আছে, তবে সেটা সুগঠিত না, এই জন্য তাদের ভেসেল নাই। আর নগ্নবীজী উদ্ভিদের মধ্যেও কি নাই? ভেসেল নাই। আবৃতবীজী উদ্ভিদে আসার পরে সব আছে। বুঝতে পারছো? এবার আসো, ভেসেল আবৃতবীজী উদ্ভিদের না বৈশিষ্ট্য? আমরা একটু আগে বলছি কি ভেসেল কার মধ্যে থাকে তাইলে? কিন্তু এই তিনজন আবার হলো আবৃতবীজী উদ্ভিদ হওয়া সত্ত্বেও তাদের ভেসেল নাই। কথা কি বুঝাইতে পারিনি? এই তিনজন কি? এই তিনটা গোত্রটা কারা? ওদের না ভেসেল থাকার কথা নাই। পরীক্ষাতে আসবে নিচের কোন আবৃতবীজী উদ্ভিদে ভেসেল পাওয়া যায়? তিনটা দিবে, আর একটা দিয়ে দিতে পারে। তাহলে এই তিনটার মধ্যে নাই, আর একটাতে আছে। কোশ্চেন বিভিন্ন ভাবে করতে পারে। ওকে, এরপর আমরা একটু বোঝার ট্রাই করি। ভেসেল দুই রকমের আছে, একটা ছোট গর্তযুক্ত। এই তোমরা দুইজন একটু বুঝে এখন ফোকাস দিতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট পড়াতে চলে আসছি, একটু খেয়াল করো। ছোট গর্তযুক্ত যেটা, এটাকে বলা হবে প্রোটোজাইলেম। বড় গর্তযুক্তটাকে বলা হবে মেটাজাইলেম। জাস্ট 10-15 মিনিট আমাকে একটু মনোযোগ দাও। এটাই হলো আমাদের আজকের ক্লাসের সবচেয়ে বা এই অধ্যায়ের মোট টার্নিং পয়েন্ট। খেয়াল করো, ছোটটাকে বলা হলো কি? প্রোটোজাইলেম। আর বড়টাকে বলা হবে কি? আমি দেখো কি করতেছি, এই দেখো ছোট দিলাম, তারপরে বড় করতেছি, এই বড় করছি, আবার বড় করলাম, বা একই তো কথা দিলাম মনে করো সাপোজ। তাহলে বড়গুলা কোথায় আছে? কেন্দ্রে। আর ছোটগুলা বা প্রোটোজাইলেম কোথায় আছে? পরিধির দিকে। পরিধির দিকে। আচ্ছা, গেল। আমি আবার আঁকতেছি। আমার আঁকা আজকে সুন্দর হচ্ছে না, দূর। এবার ঠিক আছে? হ্যাঁ, হইলো? এটার সাথে কি পার্থক্য বোঝা যাচ্ছে? কি বোঝা যাচ্ছে বলো তো? দূর, এটার দিকে তাকাও। সাপাতে এরকম একটা দিলাম। এবার আসো, তিনটা কথা খেয়াল করো। তিনটা। নাম্বার 1, যদি মেটাজাইলেম কেন্দ্রে থাকি, এই অবস্থানটাকে বলা হবে একজার্ক। কি বলা হবে? মেটাজাইলেম কেন্দ্রে আছে, প্রোটোজাইলেম পরিধির দিকে আছে, এই অবস্থাটাকে কি বলা হবে? মেটাজাইলেম পরিধির দিকে, প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে, তাকে বলা হবে এন্ডার্ক। কি বলা হবে? আর দুইটাই পরিধির দিকে বা দুইটাই কেন্দ্রের দিকে থাকবে, তখন তার নাম হয় মেজার্ক। তিনটা কথা মাথায় ঢোকাও। এন্ডার্ক, একজার্ক, মেজার্ক। মেজার্ক বলবো কখন? এন্ডার্ক বলবো কখন?
প্রোটোজাইলেম কেন্দ্রে মেটাজাইলেম। আর এক্সাক্ট বলবো কখন? মনে রাখবা, মনে রাখবা, ম ম ম, তাহলে আর ভুল হবে না কখনো। ম ম ম, মূলের মধ্যে মেটাজাইলেম। একটা উদাহরণ মনে রাখবা, বাকিটি আমি মনে থাকবে। ম ম ম, মূলের মধ্যে মেটাজাইলেম। মূলের মধ্যে মেটাজাইলেম থাকে, তাহলে মূলের মধ্যে মেটাজাইলেম থাকে, এটা হলো এক্সার্ক। ওকে, আর এটা হলো কাণ্ডের মধ্যে পাওয়া যায়, তাহলে কাণ্ডে কি? এন্ডার্ক। মূলের, আচ্ছা আমি তোমাকে এবার কোশ্চেন করি, এক্সার্ক পাওয়া যায় কোথায়? মেটাজাইলেম কেন্দ্রে পাওয়া যায়, কাদের? বা মূলে। বিভিন্নভাবে কোশ্চেন করতে পারে, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে তোমাকে। তাহলে মেটাজাইলেম কেন্দ্রে, প্রোটোজাইলেম পরিধির দিকে, এটাকে না কি বলা হয়? এক্সার্ক। আর এক্সার্কটা কি কোথায় পাওয়া যাবে? কেন আমরা মনে জানি, আমরা তো জানি, কিচ্ছু না মনে রাখলে তোমার এই কথা তো মনে থাকবে সারা জীবন। মূলের মধ্যে মেটাজাইলেম, তাহলে মধ্যখানে মেটাজাইলেম যদি থাকে তারা বলে এক্সার্ক, আর মধ্যখানে মেটাজাইলেম যদি না থাকে এন্ডার্ক। আর দুইটাই যদি কেন্দ্রে বা দুইটাই যদি থাকে তখন থাকে। এটা কাণ্ডে পাওয়া যায় আর এটা পাতায় পাওয়া যায়। ওকে, তাহলে কাণ্ডে, পাতায়, আর হলো কোথায়? মূলে। ক্লিয়ার? জাইলেমের এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে এক্সার্কের উদাহরণ হলো মূল, এন্ডার্ক হলো কাণ্ড, মেটাজাইলেম হলো পাতা। এগুলো সব বইতে আছে, আমি একটু ব্যাপারটা বুঝিয়ে দিলাম, এগুলো এখানেই আছে সব। তাহলে কাণ্ডের ভাস্কুলার বান্ডেল মেটাজাইলেম পরিধির দিকে, প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে, বলছি একটু আগে, এটাকে বলা হবে এন্ডার্ক। মূলের ক্ষেত্রে প্রোটোজাইলেম পরিধির দিকে, মেটাজাইলেম, এটাকে বলা হবে এক্সার্ক। আর পাতার ক্ষেত্রে দুটেই কি থাকবে? কেন্দ্র, অথবা দুটেই কি, তখন এদেরকে বলা হবে কি? কথা কি বুঝাইতে পারছি? তাহলে আমরা কয়টা জিনিস খেয়াল করলাম এখন? এন্ডার্ক, এক্সার্ক, মেজার্ক। আমরা শুধু মাথায় রাখবো কোনটা? মূল, ম ম ম, মূলের মধ্যে মেটাজাইলেম, ওটাকে বলে এক্সার্ক। তাহলে বাকিটা হবে কি? এন্ডার্ক। ওটা হলো কি? কাণ্ড। আর পাতাটা এমনি মনে থাকে, মেজার্ক। ওরা দুটোই একসাথে আছে। ওকে, আমরা শুরু করি ফ্লোয়েম টিস্যু। জাইলেম শেষ, তাহলে জাইলেমে চারটা জিনিস দেখলাম। এর মধ্যে জাইলেম প্যারেনকাইমা যেটা ছিল ওটা ছিল সজীব, আর বাকিটি ছিল মৃত। জাইলেমের ভিতরে আবার ভেসেল থাকে না, কাদের সেটা বললাম, নগ্নবীজি এবং নগ্নবীজি এবং হলো ফার্নবর্গীয় গোত্রীদের। ওকে, আমরা আসি ফ্লোয়েমে, আসি ফ্লোয়েমে চলে আসি। ফ্লোয়েম টিস্যুতে তুমি যদি আসো, চারটা জিনিস, সিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, এর চারটা জিনিস। এই চারটা জিনিসের মধ্যে সিবনল যেটা, এটার মধ্যে কোনো নিউক্লিয়াস পাওয়া যায় না, তার পরিবর্তে সঙ্গী কোষের মধ্যে বড় নিউক্লিয়াস আছে। চারটা উপাদানের মধ্যে কোনটাতে নিউক্লিয়াস নাই? কোনটাতে আছে বড় কইরা? সঙ্গী কোষে আছে। ওকে, তো সঙ্গী কোষে আর কি কি থাকে? নিউক্লিয়াসটা বড় থাকে, সাইটোপ্লাজম ঘন থাকে, কোষ গহ্বর ছোট থাকে। আচ্ছা, এটা আমার যায় আসে না। বলছো নগ্নবীজির ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না। আমাকে একটু উত্তর দাও, এই যে সাজেদের উত্তর দাও। নগ্নবীজিতে সঙ্গী কোষ থাকে না কেন? ফ্লোয়েমের ভিতর সঙ্গী কোষ থাকে না কেন? তোমরা তো পারবা। সাপোজ তুমি মনে করো সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, তোমার পায়ের জুতা আছে। এখন আমি বললাম ভিক্ষুকের পায়ের জুতা নাই কেন? বা তার টাকা নাই, তার জুতা নাই, সে নিম্ন শ্রেণীতে, এই জন্য। তো তার কাছে সঙ্গী কোষ নাই কেন? না, আছে, ভাস্কুলার বান্ডেল আছে, তবে সে তো নিম্ন শ্রেণী, এ তো নগ্নবীজি না। আবৃত্তিবীজি, আমরা আবৃত্তিবীজি উদ্ভিদে আছে, নগ্নবীজিতে কি থাকবে? নাই, বা সরি, মানে একটা মিসিং, মানে আমরা তো বলতেছি বারবার যে যত উচ্চতে যাবা তত সব আছে, নিচের গুলোতে কি আছে? মিসিং আছে। বুঝতে পারছি ব্যাপারটা ক্লিয়ার? নগ্নবীজি উদ্ভিদে চারটা নাই, একটা মিসিং আছে। কোনটা সেটা? সঙ্গী কোষ। ওইখানে যেমন ভেসেল মিসিং ছিল, এখানে কোনটা মিসিং? সঙ্গী কোষ। এখানে কোনটা? সঙ্গী কোষ। সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে বলা হবে বাস্ট ফাইবার। সেকেন্ডারি ফ্লোয়েম বলতে কি বোঝায়? ফ্লোয়েম, সেকেন্ডারি ফ্লোয়েম মানে কি? একবার মানে ফ্লোয়েমটা সাধারণত কি স্থায়ী টিস্যু না? এরপরে যদি আবার তার বিভাজন ক্ষমতা হয়ে সে আবার কি করে? বিভাজন করতে থাকে, তখন তার নাম হবে সেকেন্ডারি ফ্লোয়েম। পাটারে যে আঁশ আছে না, এটা কি হলো? সেকেন্ডারি ফ্লোয়েম, বাস্ট ফাইবার বলা হয়। কিচ্ছু দরকার নাই ভাই, এই একটা কথা কান খাড়া করে ঢুকছে না, বোর্ড পরীক্ষাতে এটাই আসবে। তোমার আর কিচ্ছু দরকার না, ডানে বামে তাকানোর দরকার নেই। পরীক্ষাতে বাস্ট ফাইবারের উদাহরণ নিচের কোনটি? পাটানাস। একদম পড়াবার কোশ্চেন দেখা দরকার নেই, তার আগে উত্তর দেখাই ফেলবা। ঠিক আছে,
পাটারাস কি? বাস্ট ফাইবার। পাটারাস কি? পরিবহন টিস্যু গুচ্ছ কাকে বলে? হাই হাই, জাইলেম এবং ফ্লোয়েমের যে গুচ্ছ তারাই তো বলা হবে পরিবহন টিস্যু গুচ্ছ। হ্যাঁ, জাইলেম এবং ফ্লোয়েমের গুচ্ছকে কি বলা হবে? পরিবহন টিস্যু। ওকে, কাণ্ডে জাইলেম এবং ফ্লোয়েম একই ব্যাসার্ধে থাকে এবং একটা বান্ডল তৈরি করে, আর মূলের ক্ষেত্রে জাইলেম এবং ফ্লোয়েম পৃথক ব্যাসার্ধে থাকে এবং পৃথক পৃথক বান্ডল তৈরি করে। দরকার নেই আমাদের এত, আমার এই লাইন এত ইম্পর্টেন্ট না। আমাদের আসলে ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ ভাই। ভাস্কুলার বান্ডল থেকে আমি যে একটু আগে বলছি, ভাস্কুলার বান্ডল থেকে সিকিউটা আসবে। সিকিউটা মূলত এটাই আসবে। সিকিউটা মূলত এইটা। সিকিউটা মূলত কোনটা? প্রকারভেদ। ভাস্কুলার বান্ডল থেকে যে সিকিউটা আসবে এটা কোনটা? এই প্রকারভেদটা মানে এটার ইম্পর্টেন্স হলো এমন, পরীক্ষার খাতা দিলে তুমি নাম ঠিকানা লেখা, মানে নাম রোল নাম্বার লিখে উত্তর দিয়ে দিবে এটা আগে, এরপরে শুধু কোশ্চেন নাম্বার লিখবে এটা কত নাম্বারে আসছিল, মানে এতটা বেশি ইম্পর্টেন্ট। মানে ব্যাপারটা বুঝছো? আর কত বললে তোমরা বিশ্বাস করবা? মানে পরীক্ষাতে চলে আসছে, তুমি শুধু নাম ঠিকানা লিখে উত্তর দিয়া, মানে 10 মিনিট থাকে না হাতে, 10 মিনিটে আঁকে ফেলছো আগেই, কারণ জানা কতটা আসবে, এরপরে লিখে দিবা এত নাম্বার কোশ্চেনে কম। আচ্ছা আসো, তো ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ 1 নাম্বার হলো সিকিউর জন্য ইম্পর্টেন্ট। আর কোথায় পাওয়া যায়, এটা ইম্পর্টেন্ট কোথায়? সব জায়গায়, জীবনের সব জায়গায়। এই জন্য আমি একটা কথা বলি, একটু আগে একজনকে দেখলাম তোমাদের রাজেন্দ্র কলেজের, সে হলো রাজশাহী মেডিকেলে টিকছে এবছর, এমন জাহাঙ্গীরনগরে 4র্থ হয়েছে ডি ইউনিটে। কোথাকার স্টুডেন্ট সে? রাজেন্দ্র কলেজের, রাজশাহী মেডিকেলে টিকছে। আবার কোথায় টিকছে? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোন ইউনিটে? ডি ইউনিট, মানে সায়েন্সের ইউনিট, যেটা বায়োলজি অনুষদ। সেখানে সে কততম হলো? কিরে ভাই, ও কি ভার্সিটি প্রিপারেশন দিছে? ওর কি ভার্সিটিতে টিকা শখ ছিল? ওর শখ ছিল কোন জায়গায়? তো ওইখানে 4র্থ হলে বা যারা ভার্সিটি প্রিপারেশন নিতে তারা কোন দিকে যাবে? টিকার মূল কাহিনী কি? টিকার মূল কাহিনী হলো মেডিকেলে প্রিপারেশন যে নিবে তো ভার্সিটি এমনি হয়ে যায়। কথা কি বুঝতে পারছো? আরে মিয়া, মেডিকেলে প্রিপারেশন তোমার প্রতিটা লাইন, এই যে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলা, এটাই তুমি তোমরা ভার্সিটিতে আসবে। যে মেডিকেলে প্রিপারেশন নিচ্ছি, ও তো বইয়ের সব লাইন পারে, বইয়ের সব লাইন পারে মিয়া, সূত্রতে এমনি পারো তুমি ফিজিক্সের, তুমি তো নিজে করে ফেলতে পারবা। আর যে থিওরি পারে না ও কি পারবে? সরল দলকের অঙ্ক আসছে, সেই থিওরি ভালো বুঝে, পাহাড়ের উপরে নিয়ে গেলে কি হয়, কত সেকেন্ড ধীরে চলতেছে নাকি কত সেকেন্ড কি হইতেছে, এগুলো সব বুঝতেছে সে, বুঝো নাই তুমি? আর যে থিওরি পারে না সে এগুলো দিবে না, পারবে না। তো আলটিমেটলি একই অবস্থা, যারা মেডিকেলে ভালোভাবে পড়বো প্রতিটা লাইন সব জায়গায় তুমি টিকছো। মেডিকেলে যদি নাও হয়, আমি বললাম কি আমার বন্ধু, ও মেডিকেলে টিকে নাই, সে মেডিকেলে টিকে নাই, টিকা বসে আছে কোন জায়গায়? তোমার হলো ওই যেটা কি বলে, চট্টগ্রাম ইউনিভার্সিটি 4র্থ হয়ে বসে আছে। চট্টগ্রাম ইউনিভার্সিটি কোথায় বসে আছে? 4র্থ। একটা আছে আমার বন্ধু আমাদের সময়, ও হলো A+ও পায়নি, 4.7 পাইছে। কত পাইছে? 7। মেডিকেলে খুব শখ ছিল, রেজাল্ট দেওয়ার পর তা মাথায় হাত, মেডিকেল বোর্ড পরীক্ষাতে 48 পাইছে, কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছে। কথা কি বুঝতে পারছো? তার মানে কি, মেডিকেলি প্রিপারেশন তোমার লাইন বা লাইন, এই যে আমি বারবার যে কথাগুলো বলি এটাই হলো মেডিকেলি প্রিপারেশন। ওকে, আমরা চলে আসি ভাস্কুলার বান্ডালের সিকিউতে, আমরা একটু এখানে চলে আসি। ওকে, আমার 5 মিনিট লাগবে শেষ করতে, খেয়াল করো। ভাস্কুলার বান্ডেল 3 রকম আছে। কয় রকম? নাম্বার 1 সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। অরীয় মানেই হলো বৃত্তাকার, অরীয় মানেই হলো বৃত্তাকার, অরীয় মানে কি? অরীয় মানেই হলো বৃত্তাকার। সংযুক্ত আবার 2 রকমের আছে, সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। সংযুক্ত আবার কয় রকমের? একটা হলো কি তোমার হলো সমপার্শ্বীয়, আচ্ছা, একটা হলো সমপার্শ্বীয় আর একটা হলো সমপার্শ্বীয়, আবার 2 রকমের, একটা হলো মুক্ত আর একটা হলো কি, আর কেন্দ্রিক আছে আবার হলো তোমার 2 রকমের, একটা হলো হেড্রোসেন্ট্রিক, একটা হলো, নাম করে শুধু শোনো, এখন আমরা বোঝাবো, আসো আমরা এখন বোঝাবো, আসো। একদম জীবনে কোনোদিন বলবা না কিন্তু। দেখো, ফ্লোয়েম দেখা যাচ্ছে, জাইলেম দেখা যাচ্ছে, এক পাশে জাইলেম আর এক পাশে ফ্লোয়েম, তাহলে সমপার্শ্বীয়। এখন কত হইলো, 2 জনের মাঝখানে ইটা দেওয়ালের মতন ক্যাম্বিয়াম আছে, তার মানে তাদেরকে মুক্ত করে দিয়েছে, যাও তোমরা 2 জন 2 দিকে যাও। তাহলে 2 দিকে যদি মাঝখানে ক্যাম্বিয়াম থাকে তার নাম হবে মুক্ত, তার নাম কি হবে? আর 2 পাশে আছে, দেখেন তো এখানে কি কোনো ক্যাম্বিয়াম আছে?
এখানে ক্যাম্বিয়াম আছে, এখানে কি ক্যাম্বিয়াম আছে? নাই। জাইলেম আছে, ফ্লোয়েম আছে, কিন্তু ক্যাম্বিয়াম নাই। এই জন্য এটা হয়ে গেল বদ্ধ সমপার্শ্বীয়। তাহলে আমরা আবার বলি, জাইলেম এক পাশে, ফ্লোয়েম এক পাশে, সমপার্শ্বীয়। যদি মাঝখানে ক্যাম্বিয়াম থাকে মুক্ত, ক্যাম্বিয়াম না থাকলে এটাকে বলে ডায়াগ্রাম। আর এটা হলো বাস্তবে যেটা গাছের মধ্যে পাওয়া যায়, মানে বাস্তবে যেটা অনুবীক্ষণে দেখা যায়। এটা দরকার নেই তোমার পরীক্ষার হলের জন্য, তুমি শুধু এটা আঁকবা, ডায়াগ্রাম ডাকবা। ওকে, তোমার এত কাহিনী করার দরকার নেই পরীক্ষার হলে। মাইক্রোস্কোপে কি দেখা যায় ওটা দরকার নেই, তোমার ডায়াগ্রাম লাগবে। এরপরে তুমি দেখো দুই পাশে ফ্লোয়েম দেখা যাচ্ছে, দুই পাশে কি আর মাঝখানে জাইলেম, এটা নাম হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। আর সমদ্বিপার্শ্বীয় তো সবসময় ক্যাম্বিয়াম পাওয়া যায়, কিচ্ছু করার নাই। তাহলে দুই পাশে জাইলেম, দুই পাশে ফ্লোয়েম আছে, তাহলে কি সমদ্বিপার্শ্বীয় তো সবসময় কি থাকে, গেল। এবার আপনারা একটু এখানে এই চিত্রটার দিকে তাকান, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম কিভাবে আছে, তার নাম হয়ে গেল কি ওরিও। জাইলেম ফ্লোয়েম বৃত্তাকার বা ওরিওতে আছে। আমরা একটু আগে বলছিলাম, প্রথমে তোমাদেরকে মুখস্থ করাইলাম বৃত্তাকারে। জাইলেম ফ্লোয়েম মূলের ক্ষেত্রে কেমনে থাকে, বৃত্তাকার বা ওরিও। প্রথমে মুখস্থ করালাম উদ্ভিদের মূলে ভাস্কুলার বান্ডেল, এই তো এটাই তো ভাস্কুলার বান্ডেল। কিভাবে আছে ওরিও, তাহলে ওরিওর উদাহরণ কি বোঝা গেছে, মূল। ওকে, এরপরে জাইলেম যদি কেন্দ্রে থাকি আর চারিদিকে হলো ফ্লোয়েম পরিধির দিকে, তখন তার নাম হবে হেড্রোসেন্ট্রিক। আর জাইলেম থাকবে পরিধির দিকে আর ফ্লোয়েম থাকবে কেন্দ্রের দিকে, তাকে বলা হবে, একটু শব্দগুলো চিনা চেনা লাগতেছে মনে হচ্ছে, কোথায় শুনছেন? টেরেসের মধ্যে খুব সুন্দর একজ্যাক্ট উদাহরণ সে দিয়ে দিছে। আমরা টেরিডোফাইটার টেরিসের উদাহরণ পড়েছিলাম, টেরিস হেড্রোসেন্ট্রিক। টেরিস কি ছিল আমি মনে আছে কিনা, তোমার পড়ানোর সময় বলছিলাম সামনে আমরা এটা ডিটেলসে পড়াবো, কিন্তু নামটা মনে রাখো। টেরিস হলো কিসের উদাহরণ, হেড্রোসেন্ট্রিক। হেড্রোসেন্ট্রিক মানে কি জিনিস ভাই, জাইলেম থাকে কেন্দ্রে, ফ্লোয়েম থাকে পরিধির দিকে, কথা শেষ। উদাহরণগুলো লাগবে। আসো, তা আমরা সিকিউ শেষ, আমরা এখন উদাহরণটা লাগবে, যেটাই বেশি এমসিকিউতে আসে। আমরা উদাহরণে চলে আসি। আসো, 1 নাম্বার আসি আমরা সমপার্শ্বীয়র উদাহরণে আসি। সমপার্শ্বীয়, সমপার্শ্বীয় পুষ্পক উদ্ভিদের কাণ্ডে এই ধরনের ভান্ডার দেখা যায়। সমপার্শ্বীয় পাওয়া যায় কোথায়, কোন পুষ্পক সেটা কি বলছি না, যে কোনো পুষ্পকের মধ্যে। এখন আমরা সমপার্শ্বীয় আবার দুই রকমের আছে, মুক্ত সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয়। সিম্পলি কোশ্চেন, সমপার্শ্বীয় পাওয়া যায় কোথায়, সহজ। তোমাকে এবার আসো, স্পেসিফিকলি যদি তোমাকে বলা হয় যে মুক্ত সমপার্শ্বীয় কোথায়, মুক্ত, তাইলে তোমরা একটু খেয়াল করো, দ্বিবীজপত্রী উদ্ভিদ ও নগ্নবীজী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলারে। দ্বিবীজপত্রী উদ্ভিদ এবং কোনটা পাওয়া যাবে, দ্বিবীজপত্রীর মধ্যে কোমড়া ব্যতীত, ঠিক আছে। তাহলে ঘটনা কি দাঁড়ালো, মুক্ত সমপার্শ্বীয় কাণ্ডে পাওয়া যায়, ভালো কথা, কিন্তু কোন কাণ্ডে, আর বদ্ধ যেটা বদ্ধ সমপার্শ্বীয় সেটা হলো একবীজপত্রীর কাণ্ডে। ওকে, ক্লিয়ার। তাহলে পুষ্পের কাণ্ডটা পাওয়া যায় কি, সমপার্শ্বীয়। এর মধ্যে যেটা একবীজপত্রী সেটার মধ্যে পাওয়া যাবে কি, আর যেটা দ্বিবীজপত্রী, ক্লিয়ার, শেষ। তাহলে আমাদের এই যে মুখস্থ হয়ে যাচ্ছে। এরপর আসে সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয়ের উদাহরণ হলো, একটু আগে এখানে না কোমড়া ব্যতীত, এই দেখো এটাই আসবে এখন, লাউ, কোমড়া এবং শসা। দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে এই কোশ্চেনটা, লাউ, কোমড়া এবং শসা কোনটা দেখা যায়, সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল দেখা যায়। সমদ্বিপার্শ্বীয় কাকে বলে এটা কি বোঝানো লাগবে রে ভাই, দুই দিকে ফ্লোয়েম আছে, মাঝখানে জাইলেম আছে, তারপরে ক্যাম্বিয়াম থাকে। ক্যাম্বিয়াম একটা ভিতরের দিকে নাম হলো অন্তস্থ ক্যাম্বিয়াম, একটা বাইরের দিকে থাকে বহি ক্যাম্বিয়াম, শেষ। এটা তো কাকে বলা তো বোঝানো, তো আমি চিত্র দিয়ে বুঝাই ফেলছি, আমি জাস্ট এখন উদাহরণ দেখাচ্ছি। তাহলে সমদ্বিপার্শ্বীয় গেল লাউ, কোমড়া, শসা। ওকে, এরপর আসি ওরিও। ওরিও তো তোমরা ছোটবেলা থেকেই জানো, কোথায় আছে, পুষ্পক উদ্ভিদের মূলে। আর কালকে হবে খেলা, আমরা শুধু পড়তে দিই থিওরি, কালকে হলো শুধু চিত্র। মানে তোমরা দেখে বলো ভাই এত সহজ কেমনে, আমরা তারপর সিকিউর টেস্ট পেপার থেকেও পড়াবো, তোমরা বলো যে ভাই এই যে কোনো কথা হইলো। এবার আপনাদের সামনে দেখেন তো কথাটুকু, দ্বিবীজপত্রীর মূলে
জাইলেম এবং ফ্লোয়েমের সংখ্যা সাধারণত কত? মূলের মধ্যে না বৃত্তাকারে থাকবে। এখন এটা কিসের মূল কেমনে বুঝবো? জাইলেম কয়টা আছে, ফ্লোয়েম কয়টা আছে সেটার উপর ভিত্তি করে। বুঝতে পারছো? দাঁড়া, তোমাদেরকে এখনই কোশ্চেন করতেছি। কিন্তু একবীজপত্রীর মূলে কয়টা আছে? ওকে ওকে, আসো আসো নগদে আমরা এটা দেখে নিই। আমাকে একটু প্লিজ একটু হেল্প করো ভাই। এটা কি একবীজপত্রীর মূল না দ্বিবীজপত্রীর মূল? কেমনে বুঝছো ভাই? খুব সুন্দর। জাইলেম আছে কয়টা? 4টা। ফ্লোয়েম আছে কয়টা? ওকে, তাহলে কি দ্বিবীজপত্রী। বুঝতে পারছো? আচ্ছা ভাই আমার একটু হেল্প করেন তো। এটা কি, এটা কি কেমনে বুঝছো? 1 2 3 4 5 6 7, এই বুঝছো কিনা? আচ্ছা, আমি যে একটু আগে বলছিলাম, আমাকে বলবা, তুমি বলো, মামুদা বলো, এটা কি এক্সাক্ট না এন্ডার্ক? দেখা বলো তো। এন্ডার্ক? না না, চিন্তা করে বলো। এটা না একটু আগে তোমরা বললে এটা কি। প্রথমে তাকাও, এটা কি মূল বোঝা যায় কেমনে? ওরিও ভাবে আছে, বৃত্তাকার ভাবে আছে, তার মানে তো মূল। আর মূলের মধ্যে মেটাদাইলাম থাকে, এটাও তো আমরা জানি। আচ্ছা শোনো শোনো, তোমাদের আরো একটা কথা বলে। মূলের ক্ষেত্রে আমরা পড়ছিলাম কি উদ্ভিদের মূলে ও দ্বিবীজপত্রীর কাণ্ডে থাকে ওরিও ভাবে। তো এটা তো কাণ্ডও হইতে পারে, কিন্তু আমরা প্রথমে আলাদা করবো কেমনে? গোলগুলা দিয়া। বড় বড় এগুলো কোথায় আছে, পরিধির দিকে না কেন্দ্রে? মূলের মূলের মধ্যে, মূলের মধ্যে। বুঝতে পারছো? বড়গুলো কোথায় আছে? তার মানে বুঝা গেছে এটা মূল। এরপর এটা কিসের মূল? গণা দিব, যেহেতু 6-এর দিক আছে। ক্লিয়ার? এটা কাণ্ড হলো না কেন, বুঝতে পারছো? এই তো সুন্দর, দেখছো? কিন্তু অনেক পেঁচ আছে না, মূল কাণ্ড। এটা কি একবীজপত্রী না দ্বিবীজপত্রী? হ্যাঁ আচ্ছা, আমরা দেখেন 1 মিনিট 2 মিনিট আর শেষ করে দিচ্ছি, আমাদের অল্প একটু বাকি আছে। কেন্দ্রিক নিয়ে আলোচনা, ও সরি, এটা নিয়ে আলোচনা শেষ। এখন আসি কেন্দ্রিক। কেন্দ্রিকের মধ্যে আসো জাইলেম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রিক ডিউতে আসছে, অনেকবার আসছে, এবং ডেন্টালেও আসছে। জাইলেম কেন্দ্রিক মানে হলো জাইলেম কেন্দ্রে থাকবে টেরিস, লাইকোপোডিয়াম, সেলাজিনেলা। আর ফ্লোয়েম কেন্দ্রিক মানে কি? ড্রাসনিয়া, ইউসা ইত্যাদি হলো কি ফ্লোয়েম কেন্দ্রিক। এই দুটো এমসিকিউ, মুখের মধ্যে শুধু বিড় বিড় করবা। তোমার ঘুমের মধ্যে শুধু এগুলো বলবো। তোমার আম্মু তোমাকে ঘুম থেকে জাগাইতে আসছে, তুমি কি বলতেছো? টেরিস, লাইকোপোডিয়াম, সেলাজিনেলা। কথা বলছো? মানে এমন পড়া পড়তে হবে, তোমার মানলেও তোমার মুখ দিয়ে শুধু এগুলো বের হবে। মানে এত পড়া তুমি পড়তে হবে বায়োলজি। লিটারেলি তুমি ফিল করার ট্রাই করো। এই টেস্ট পরীক্ষা দিতে যায়, মানে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিতে যায়, তোমার মানে মনে হইলো একবার পড়ে কমপ্লিট করা, এই মানে একটু পড়েই কমপ্লিট করতে পারতেছো না, তাহলে তোমার ফুল বই, তাও 2 পত্র বায়োলজি, কেমিস্ট্রি, এগুলো মেডিকেল আগে কেমনে পড়বা? অবাক করা বিষয় লাগছে। কি বলে ভাই, এই যে তার মেয়ে নির্ধাতা ভাত খায়নি লাস্টে 3 মাস। কি আমার স্যারে ম্যাথ টিচারে বলতো তার মেয়ে ঢাকা মেডিকেলে 7ম হয়েছে। ক্লাসে বলতেছে আমি আমার মেয়েকে দেখি না লাস্টের 3 মাসে নিজে হাতে ভাত খাইতে, তার মা খাওয়াই দিচ্ছে। আমার মেয়েকে আমি কখনো দেখিনি 3 ঘন্টার বেশি ঘুমাইতে। কি বলে, ওনার কথা শুনে হাসি লাগলো। যখন অ্যাডমিশন লাইফে গেলাম, আর ভাত খার গোষ্ঠী মারি, পড়াই তো কমপ্লিট, কালকে বায়োলজি 5 পেপার পরীক্ষা, সকাল থেকে দিন রাত 24 ঘন্টা পার হয়ে দিতে, বায়োলজি তো শেষ হচ্ছে না। বুঝতে পারছো? তাহলে তুমি কি পরিমাণ পড়তে হবে। ওকে, বাস্কুলার বান্ডেলের কাজ লাস্ট ওয়ান শেষ। বাস্কুলার বান্ডেলের কাজ কি তোমরা জানো না? পরিবহন করতেছে আর পাতায় উৎপন্ন খাবার সরাসরি নিয়ে যাচ্ছে। এখানে সুন্দর করে জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে পার্থক্য দিছে। তোমরা জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে পার্থক্যটা পড়ে আসবা। আমরা আগামীকালকে এখান থেকে শুরু করব। হ্যাঁ, তো আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে বা বুঝতে অসুবিধা হয়েছে? যদি অসুবিধা হয় আমি ক্লাসতে একটু পরে আবার গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা গ্রুপ থেকে আবার দেখে নিবা টেনে। ওকে, আর আশা করি তোমাদেরকে যতটুকু সম্ভব মজা করে বোঝানোর ট্রাই করছি।